হ্যালো সবাইকে। আজকে আমরা ক্লাস 10 এর যে আলোর প্রতিসরণ অর্থাৎ আমাদের যে আলোর চ্যাপ্টারটা রয়েছে সেই যে আলোর চ্যাপ্টারে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগে আলোর প্রতিসরণ, ঠিক আছে? রিফ্র্যাকশনস অফ লাইট। তো রিফ্র্যাকশন অফ লাইট সেটা কি, সেটা নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। তো আগে আমরা আলোচনা করেছিলাম যে আলোর প্রতিফলন কাকে বলা হয়, প্রতিফলনের সমস্ত ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি। যদি কেউ ভিডিওটি না দেখে থাকো তাহলে ভিডিওটা প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে দেখে নাও। তাহলে এই যে রিফ্র্যাকশন আছে সেই রিফ্র্যাকশন অর্থাৎ আলোর প্রতিসরণ ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবে, ঠিক আছে? তো আলোর প্রতিসরণ কীভাবে ঘটে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোর প্রতিসরণ কেনই বা আলোর প্রতিসরণ হয়, তাই তো আমরা আগে দেখেছিলাম যে এই প্রতিফলনের ক্ষেত্রে কি একটা তলের উপর কি হচ্ছে, আপতিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, তাই তো? কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, যদি আলোটা মানে দুটো মাধ্যমের উপর পড়তো, ধরো একটা এয়ার মাধ্যম, একটা এয়ার বায়ু থেকে কিসে যাবে, হয়তো একটা জলে গেল বা কাঁচে গেল, ঠিক আছে? আলোটা পড়লে পরে কি হবে, ঠিক আছে? অর্থাৎ আলোটা কি ডাইরেকশান চেঞ্জ করবে না একই রকম থাকবে? যদি একটা সহজ পদ্ধতি দেখো, তো তোমরা বাড়িতে এক গ্লাস জল নেবে, কাঁচের গ্লাস নিয়ে নেবে। কাঁচের গ্লাসে একটা পেন্সিল যদি ডুবিয়ে দাও তাহলে দেখবে কি পেন্সিলটা ঠিক মনে হচ্ছে কি ভেঙে গেছে, ঠিক আছে? অর্থাৎ ভেঙে যাওয়ার মতো মনে হবে। তো এই যে ভেঙে যাওয়ার মতো মনে হচ্ছে, কেন এরকম ভেঙে যাওয়ার মতো মনে হচ্ছে, ঠিক আছে? তো আমরা জানি কি বাতাস যেটা থাকে বায়ু, সেটা বায়ু মাধ্যমটা কি হয়, বায়ু মাধ্যমটা অনেকটাই হালকা মাধ্যম, তাই তো? অর্থাৎ বায়ুটা একটা জল, বায়ুতে যে মলিকিউলগুলো আছে অর্থাৎ অণুগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে একটা জলের তুলনায় বেশি থাকছে কি, বেশি থাকছে না। কারণ কি একটা জলের যে ঘনত্ব রয়েছে সেটার ঘনত্বের তুলনায় কি হচ্ছে বায়ুর ঘনত্ব যথেষ্ট কম, তাই তো? তাহলে বায়ুর ঘনত্ব যদি কম থাকে তাহলে এই যে মলিকুলগুলো আছে অর্থাৎ বাতাসের যে গ্যাসগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে পরস্পরের সঙ্গে দূরে দূরে সরে থাকছে, তাই তো? তাহলে দূরে সরে থাকলে পরে কি হবে, সেটা কি হবে জায়গা অনেকটা পেয়ে যাচ্ছে। কিন্তু জল মাধ্যমে কি হচ্ছে, যে অণুগুলো রয়েছে অর্থাৎ মলিকিউলসগুলো রয়েছে, জলের মলিকিউলস, সেগুলো কি হচ্ছে একটা আরেকটা খুব কাছাকাছি থাকছে, অর্থাৎ ঘনত্বটা বেশি হয়ে যাচ্ছে। এবার ঘনত্ব বেশি হলে পরে কী হবে, আমরা জানি কি লাইট মানে যদি একটা সোজাসুজি পড়ে কোনো একটা মাধ্যমে, ঠিক আছে? অর্থাৎ বায়ু মাধ্যমে যদি পড়ে তাহলে বায়ু মাধ্যম থেকে কী হয়, সে ডাইরেক্ট বেরিয়ে যায়, তাই তো? অর্থাৎ লাইটটা যদি এরকমভাবে পড়ে, তাহলে লাইটটা এরকমভাবে পড়ার পরে কী হবে, সে ডাইরেক্ট বেরিয়ে যাবে, তাই তো? অর্থাৎ কোনো রকম মাধ্যমের যদি পরিবর্তন না হয়, তো তাহলে মাধ্যমের যদি পরিবর্তন না হয় তাহলে কী হচ্ছে, সে ডাইরেক্ট কী হচ্ছে, সে ডাইরেক্ট মানে চলে যাচ্ছে, তাই তো লাইটটা? কিন্তু মাঝখানে যদি আমার জলমাধ্যম দেওয়া হয় বা এটা এয়ার মাধ্যম, এইখানে আমি নিলাম ওয়াটার, ঠিক আছে? তাহলে ওয়াটার যদি নেওয়া হয় তাহলে কি হবে, ওয়াটার নিলে পরে সেটা আমাদেরকে জানতে হবে। তো এই যে ওয়াটার নিলাম তাহলে কি হচ্ছে, ওয়াটারের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, ওয়াটারের ক্ষেত্রে আমাদের যে ঘনত্বটা রয়েছে ঘনত্বটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, তাই তো? জলের ক্ষেত্রে ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে। এবার ঘনত্বটা আমি জানি বাতাসের তুলনায় জলের ঘনত্ব অনেকটাই বেশি। এবার জলের ঘনত্ব যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে মাধ্যমে গেলে পরে কী হবে, ধরে নাও এটা সহজ ভাষায় যদি বলতে যাই তাহলে কি হবে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক আছে? একটা ফাঁকা রাস্তা, তুমি কি করবে, স্পিডটা বেশি করে নিয়ে যাবে তো? অর্থাৎ স্পিডটা তুমি কী করবে, ফাঁকা রাস্তা, কোনো রকমের জ্যাম নাই, ট্রাফিক নাই, তাহলে কী হবে, তুমি গাড়িটাকে খুব জোর নিয়ে যেতে পারবে। কিন্তু ধরে নাও যদি ট্রাফিক হয়ে যায় অর্থাৎ অনেক ভিড় হয়ে যায় রাস্তাটায়, তাহলে কী হবে, তুমি মানে থেমে থেমে যাবে, তাই তো? তাহলে থেমে থেমে যাচ্ছে, এটাই হচ্ছে কি, তাহলে আমরা যদি ওই তুলনা করি তাহলে কি হচ্ছে, বাতাসটা যথেষ্ট পরিমাণে কম থাকে, যে মলিকুলগুলো অর্থাৎ মলিকুলগুলো থাকে কিন্তু কি হচ্ছে পরস্পরের দূরে থাকে। কিন্তু এখানে ওয়াটার মলিকুল যেগুলো থাকে অর্থাৎ জলের যে অণুগুলো থাকে সেগুলো কি হচ্ছে পরস্পরের সঙ্গে খুব কাছাকাছি থাকছে, তাই তো? তাহলে নিশ্চয়ই এই আলোটার একটা দিক পরিবর্তন করবে। কারণ কি, এটা মানে বায়ু মাধ্যম থেকে কি যাচ্ছে, ঘন মাধ্যমে যাচ্ছে, তাই তো? অর্থাৎ হালকা মাধ্যম থেকে সেটা কোথায় যাচ্ছে, ঘন মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ জল মাধ্যমে যাচ্ছে। তাহলে এই যে জলমাধ্যমে যাচ্ছে, জলমাধ্যমে গেলে পরে কি হয়, এইটা ধরে নাও অভিলম্ব, ঠিক আছে? তো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন এই লাইটের ডাইরেকশানটা কি হবে, এই লাইটের ডাইরেকশানটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি হবে, এই লাইটটা এই দিক বরাবর যাওয়ার কথা, তাই তো? যদি মাধ্যম পরিবর্তন না হতো, কিন্তু এই দিক বরাবর না গিয়ে সেটা কি হবে, হালকা ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ বেঁকে যাবে। কোন দিকে বেঁকে যাবে, এই যে অভিলম্বটা আছে অভিলম্বের দিকে বেঁকে যাবে, ঠিক আছে? কেন বেঁকে যাবে, কারণ এর ঘনত্বটা বেশি, ঘনত্ব বেশি হলে পরে কী হবে, সেটা অবশ্যই বেঁকে যাবে, তাই তো? তাহলে ঘনত্ব বেশি হলে পরে সে কী হচ্ছে, বেঁকে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি ঘনত্ব বেশি হয়ে যায় তাহলে কী হবে, লাইটের গতিটা কমে যাচ্ছে। এবার গতি কমে গেলে সে কী হবে, আস্তে আস্তে যাবে, তাই তো? আস্তে আস্তে গেলে পরে কী হবে, তার ডাইরেকশানটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কী দেখলাম এখান থেকে,
এখান থেকে দেখলাম যেটা হচ্ছে কি, যখন হালকা মাধ্যম থাকছে অর্থাৎ বায়ু মাধ্যম থাকছে, বায়ু মাধ্যমে কী হচ্ছে, লাইটের যে স্পিডটা থাকছে সেই স্পিডটা অনেকটা বেশি থাকছে, তাই তো? যখন সেটা ঘন মাধ্যমে যাচ্ছে তখন কী হচ্ছে, ঘন মাধ্যমে গেলে পরে সেটার ক্ষেত্রে স্পিডটা কমে যাচ্ছে, তাই তো? সেটার ক্ষেত্রে স্পিডটা কমে যাচ্ছে, তাহলে ঘন মাধ্যমে গেলে পরে স্পিডটা কমে যাচ্ছে, তাই তো? তাহলে এবার এই যে ডাইরেকশান চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ডাইরেকশান চেঞ্জ হওয়াটাকে আমরা কী বলি, রিফ্র্যাকশান বা আলোর প্রতিসরণ, ঠিক আছে? তো এই যে ডাইরেকশান অর্থাৎ আলোর প্রতিসরণ বলতে কী বোঝায়? প্রতিসরণ হচ্ছে আলোর আলোর দিক পরিবর্তন, আলোর দিক পরিবর্তন, ঠিক আছে? তো আলোর দিক পরিবর্তন আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ ডাইরেকশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ডাইরেকশান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা কী হবে, তার যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটা কমে যাবে নিশ্চয়ই। তাহলে আলোর প্রতিসরণ জিনিসটা আসলে কি, আলোর প্রতিসরণ হচ্ছে আলোর দিক পরিবর্তন, অর্থাৎ যে ডাইরেকশান চেঞ্জ, চেঞ্জ অফ ডাইরেকশান, ঠিক আছে? চেঞ্জ অফ ডাইরেকশান, কার ডাইরেকশান? লাইটের ডাইরেকশন অফ লাইট, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে ডাইরেকশন অফ লাইট যেটা চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে কি, প্রতিসরণ, ঠিক আছে? অর্থাৎ আলোর ডাইরেকশান চেঞ্জ হওয়াটাই হচ্ছে প্রতিসরণ। আর এই যে প্রতিসরণ হচ্ছে তাহলে আমার কী কী লাগছে, তাহলে দুটো মাধ্যম লাগছে দেখো। তাহলে এই যে মানে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, একটা মাধ্যমেই থাকছে, তাই তো? কিন্তু এক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, দুটো মাধ্যমের প্রয়োজন হচ্ছে। তাহলে এর যে শর্ত হবে অর্থাৎ প্রতিসরণের শর্ত যদি আমি বলি তাহলে কী লাগবে, দুটো মাধ্যম নিশ্চয়ই প্রয়োজন। যদি দুটো মাধ্যম না থাকে তাহলে কী হবে, তাদের ক্ষেত্রে আমরা প্রতিসরণ পাবো না, তাই তো? আলোর প্রতিসরণ ঘটবে না। যদি মাধ্যমের মানে মাধ্যম দুটো একই হয় তাহলে কী হবে, আলোর প্রতিসরণ ঘটবে না। তাহলে আলোর যদি প্রতিসরণ না ঘটে তাহলে কী হবে, আমরা প্রতিসরণ নিয়ে আমরা তাহলে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতাম না তাহলে। তাহলে এই যে ডাইরেকশান, যখন আমার ডাইরেকশান চেঞ্জ হচ্ছে, কখন চেঞ্জ হচ্ছে, যখন আমার মাধ্যম দুটো পরিবর্তন হচ্ছে, তাই তো? তাহলে মাধ্যম দুটো যখন পরিবর্তন হচ্ছে তখন আমাদের ডাইরেকশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এবার বলো তো, তাহলে স্পিডটা কার বেশি হবে, লাইটের স্পিডটা আলোর মানে বাতাসের বেশি হবে না জলের বেশি হবে, জলের ক্ষেত্রে? তাহলে আমরা যদি লাইটের স্পিডটা দেখি তাহলে কী হবে, বাতাসের ক্ষেত্রে অবশ্যই বেশি হবে, কারণ কি এটা শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে কী হয়, আলোর গতিবেগটা অনেকটাই বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে এয়ার মিডিয়ামের সবথেকে বেশি স্পিড ম্যাক্সিমাম, তাই তো? অর্থাৎ বেশি কার তুলনায়, ঘনমাধ্যমের তুলনায়, তাই তো? তাহলে এইটা আমি দেখতে পাচ্ছি যে যখন এয়ার মিডিয়াম ছিল তখন কী ছিল, অর্থাৎ বায়ু মাধ্যম যখন ছিল তখন কী ছিল, তার স্পিডটা বেশি ছিল, তাই তো? বেশি অর্থাৎ ফাস্ট, তাই তো? দ্রুত। এবার যদি আমি জলমাধ্যমের ক্ষেত্রে দেখছি কি, যখন ঘনমাধ্যমে যাচ্ছে, ঘনমাধ্যমে গেলে গেলে পরে কী দেখতে পাচ্ছি যে ঘনমাধ্যমে যখন যাচ্ছে তখন তার কী হচ্ছে, স্পিডটা লো হয়ে যাচ্ছে, তাই তো? স্পিডটা কমে যাচ্ছে, অর্থাৎ কম, তাই তো? কী কম, স্পিড কেন কম, কারণ মলিকুলসগুলো বেশি আছে, অর্থাৎ ঘনত্ব বেশি। ঘনত্ব বেশি হলে পরে কী হবে, আর লাইটগুলো যেতে মানে রাস্তা পাবে না, ঠিক আছে? অর্থাৎ ঠিকঠাক রাস্তা যদি না পাই, ফাঁকা রাস্তা যদি না পাই, সেই গাড়ির যেটা দেখলাম সেটার ক্ষেত্রে আমরা কী দেখলাম যে ফাঁকা রাস্তা যদি না পাচ্ছে তখন কী হচ্ছে, সে যেতে পারছে না, তাই তো? তাহলে এই যে রিফ্লেকশান, সেটা আমরা দেখেছিলাম কি একটা মাধ্যমের দরকার হচ্ছে, তাহলে এখানে কী হচ্ছে, দুটো মাধ্যমের দরকার হচ্ছে, তাই তো? তাহলে এই যে এই তলটা পাচ্ছি অর্থাৎ দুটো মিডিয়ামের, অর্থাৎ এয়ার আর ওয়াটার মিডিয়ামের মাঝখানে যে তলটা পাবো সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হয় বিভেদ তল, ঠিক আছে? অর্থাৎ এই যে তলটা এটার নাম হচ্ছে বিভেদ তল, বিভেদ তল। তাহলে বিভেদ তল কোনটা বলো তো? বিভেদ তল হচ্ছে দুটো মাধ্যমকে যে সংযুক্ত করে রেখেছে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে বিভেদ তল, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো বিভেদ তল কোনটা। তাহলে বিভেদ তল তো বুঝলাম, তাই তো? তাহলে এবার বলো তো, এই যে এটা বিভেদ তল হয়ে গেল, এবার আমরা যদি দেখি যে আমরা দেখলাম, এবার আমরা লাইটটা কিভাবে গেল, যখন বায়ু মাধ্যম থেকে জলমাধ্যমে গেল তখন কি হচ্ছে, লাইটটা দেখো, লাইটটা কি হচ্ছে, তির্যকভাবে পড়ছে, তাই তো? যখন তির্যকভাবে পড়বে তখন সেটাকে কি বলবো আমরা, মানে তির্যকভাবে পড়ছে তার মানে কি, আলোটা কি হবে, আলোটা নিশ্চয়ই মানে দিক পরিবর্তন করবে, তাই তো? অর্থাৎ ঘনমাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে বা লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে যাবে যখন কি হচ্ছে, দিক পরিবর্তন করছে। তো দিক পরিবর্তন করছে। এবার তোমার মনে হতে পারে কি, এই আলোটা তির্যকভাবে পড়ছে, এটা হচ্ছে কার শর্ত, প্রতিসরণের শর্ত। যদি আলোটা তির্যকভাবে না পড়ে তাহলে কি হবে, প্রতিসরণ ঘটবে না, ঠিক আছে? তাহলে প্রতিসরণ ঘটতে গেলে কি হতে হবে, আলোটাকে তির্যকভাবে পড়তে হবে। তাহলে আলোটা যদি তির্যকভাবে পড়ে তাহলে কি হবে, প্রতিসরণ ঘটবে। আলোটা তির্যকভাবে কেন পড়তে হবে, যদি আলোটা মানে লম্বভাবে পড়তো, ধরে নাও যদি লম্বভাবে পড়তো তখন কি হতো,
লম্বভাবে পড়লে পরে আলোটা তুমি জলের মধ্যে তুমি ডাইরেক্ট একদম যে হয়তো একটা লাইট নিয়েছো, লাইটটাকে যদি ডাইরেক্ট জলের মধ্যে ডুবিয়ে দেখো তাহলে দেখতে পাবে যে যেটা রয়েছে সেটা কি মানে আলোটা যেটা আছে সেটা কি হচ্ছে সে সামনে বরাবর অর্থাৎ সামনে বরাবর বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যখন লম্বভাবে আলোটা পড়বে তখন কী হবে, লাইটটার কোনো রকম ডাইরেকশন চেঞ্জ হবে না, অর্থাৎ সে লম্ব বরাবরই যাবে। আবার যদি বলো কি এই যদি এই রেখা বরাবর যায় অর্থাৎ বিভেদ তল দিয়ে যায় তাহলে কি হবে, বিভেদ তল দিয়ে যদি যায় তাহলে কি হবে, লাইটটার কোনো রকমের ডাইরেকশন চেঞ্জ হবে না, অর্থাৎ যে কোণটা পাবো সেই কোণটা অর্থাৎ আই যেটা পাবো সেটা হবে কি শূন্য। এটার ক্ষেত্রে কি পাবো, এটার ক্ষেত্রে দেখো যেটা প্রতিফলিত হচ্ছে অর্থাৎ মানে আপাতিত হচ্ছে যেটা, সেটা কি হচ্ছে এই যে আপাতিত রশ্মিটা কার সাথে অভিলম্বের সঙ্গে যত ডিগ্রি কোণ করে সেটাই হচ্ছে কি আপাতন কোণ। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপাতন কোণটা তো শূন্য, তাহলে কি হবে, লাইটটা সোজাসুজি বেরিয়ে যাবে। এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপাতন কোণটা কি হচ্ছে, এটার একটা লম্ব আমি যদি এখান থেকে এই বিন্দুটাতে আমি যদি লম্ব আঁকি তাহলে কি হচ্ছে, সেটা কি হচ্ছে একটা মিডিয়ামে থাকছে, একটা মিডিয়ামে থাকলে পরে কি হবে, সে ডাইরেকশন চেঞ্জ করবে না, তাহলে সে সোজা বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, কোণের মানটা 0 পাবো। সেই জন্য কি হচ্ছে, যখন লম্বভাবে পড়ছে কোনো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে তখন কি হচ্ছে, ডাইরেকশানে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাকে নিশ্চয়ই আলোটাকে মানে তির্যকভাবে পড়তে হবে, তাই তো। তাহলে দ্বিতীয় শর্তটা যেটা হচ্ছে সেটা কি, প্রথম শর্ত আমরা কি দেখলাম, প্রথম শর্ত হচ্ছে কি দুটো মিডিয়াম লাগবে, তাই তো। দ্বিতীয় শর্ত হচ্ছে আলোটাকে তির্যকভাবে পড়তে হবে, তবেই আমি প্রতিসরণ পাবো, ঠিক আছে। আলোটাকে তির্যকভাবে পড়তে হবে। তাহলে আলোটা যদি তির্যকভাবে পড়ে তাহলে আমরা কি পেলাম, প্রথম দুটো তল বা দুটি মাধ্যম লাগবে, ঠিক আছে, দুটি মাধ্যম। তাহলে দুটি মাধ্যম যদি থাকে তাহলে কি হবে, দুটি মাধ্যম থাকলে পরে কী হবে, ডাইরেকশান চেঞ্জ হবে, তাই তো। তাহলে ডাইরেকশান চেঞ্জ হচ্ছে দুটি মাধ্যমের জন্য। আর কি দেখলাম, আরেকটা শর্ত দেখলাম, তির্যকভাবে পড়বে, তাই তো, তির্যকভাবে পড়তে হবে কোনটাকে, লাইট, তির্যকভাবে লাইট পড়বে, ঠিক আছে। লাইট যেটা আপাতিত হবে সেটা কি হবে, তির্যকভাবে পড়বে। তো আশা করি বুঝতে পেরেছো দুটি শর্ত কী কী। তাহলে শর্ত দুটো আমরা বুঝলাম আশা করি। তাহলে দুটি শর্ত হচ্ছে কি, দুটি মাধ্যম লাগবে, একটা ঘন মাধ্যম আর একটা লঘু মাধ্যম, তাই তো। আর কি লাগবে, তির্যকভাবে লাইটটা পড়তে হবে। তাহলে এই দুটো তো আমার কি প্রতিসরণ ঘটানোর জন্য তাই তো, অর্থাৎ শর্ত। এবার ধরে নাও তুমি লাইট, এবার আমরা একটা প্রশ্ন হয়তো মনের মধ্যে আসতে পারি কি, আমরা ছবি কেমন করে দেখি, তাই তো। ছবি আমরা কেমন করে দেখি, এইটা হয়তো তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে কি, আমরা ইমেজটাকে যখন আমরা দেখছি সেটাকে আমরা কিভাবে দেখছি। তাহলে ইমেজটাকে, তাহলে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমরা ছবি কী করে দেখি, তাই তো। তাহলে ছবি আমরা কীভাবে দেখছি, ধরে নাও তুমি লাইটে মানে একটা অন্ধকার ঘরে গেছো, অন্ধকার ঘরে যাওয়ার পরে তুমি কিছু দেখতে পাচ্ছ না, তাই তো। দেখতে যখন পাচ্ছ না তখন তুমি কী করবে, লাইটটাকে জ্বালাবে। লাইটটাকে যখন জ্বালাচ্ছ তখন কী হচ্ছে, সেই লাইটটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, এবং লাইটটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে তখন কী হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, তাই তো। অর্থাৎ ধরে নাও এইটার উপর এটা একটা খাট, ঠিক আছে, এটা খাটের উপর কী হচ্ছে, লাইটটা পড়ছে, লাইটটা যখন পড়ছে তখন কী হচ্ছে, লাইটটা পড়লো, ধরে নাও এটা এটা এখানে বাল্ব রয়েছে, ঠিক আছে, লাইটটা এখানে পড়লো, তো তুমি এই জায়গাটায় দাঁড়িয়েছো, অর্থাৎ তোমার চোখটা এই জায়গাটায় আছে, ঠিক আছে। লাইটটা পড়ার পরে কী হবে, রিফ্লেক্ট হয়ে তোমার চোখের কাছে যাবে, চোখের কাছে যাওয়ার পরে চোখ কী করবে, এই যে একটা লাইটের যে সিগন্যালটা পাচ্ছে সেটা কী হচ্ছে, চোখের সাহায্যে যাচ্ছে, অর্থাৎ চোখের কাছে যাচ্ছে, চোখটা কী করবে, সিগন্যালটা নেবে, নেওয়ার পরে ব্রেনটাকে সিগন্যাল দেবে, ব্রেনটা কী করবে, আমাদের ব্রেনের মধ্যে ইমেজ সৃষ্টি হবে। তাহলে ইমেজ যদি সৃষ্টি হয় আমাদের ব্রেনের মধ্যে, তাহলে ইমেজটা কী হবে, ইমেজটা আমাদেরকে পরে ক্লিয়ারভাবে দেখতে পাবো, তাই তো। তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, আমরা কী করছি, আমরা সেই লাইটের রিফ্লেক্ট হচ্ছে সেই রিফ্লেকশানটাকে আমি দেখতে পাচ্ছি, সেটা কী করছে, আমার ব্রেনে যাচ্ছে, ব্রেনটা কী করছে, সেটাকে ইমেজ সৃষ্টি করছে, অর্থাৎ সেটার একটা সুস্পষ্ট ইমেজ সৃষ্টি করছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছি কীভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এইটা আমরা দেখলাম কি তির্যকভাবে পড়তে হবে, দুটি মাধ্যমে লাগবে, দরকার হবে। এবার যদি আমরা করি, আমার সূত্র আছে দুটো সূত্র, মানে প্রতিসরণের সূত্রগুলো আছে, সূত্রগুলো আমরা একটু পরে আলোচনা করব। তো তার আগে আমরা দেখে নেব যে এই যে অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাকে কী বলা হয়, আপাতন কোণ, ঠিক আছে। অর্থাৎ আইটা আমরা আগে দেখেছিলাম কি, আই সমান হচ্ছে কি আপাতন কোণ। তাহলে আই সমান হচ্ছে কি আমার আপাতন কোণ, তাই তো। তাহলে আই সমান যদি আপাতন কোণ হয় তাহলে এই যে এইটা যে লাইটটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এই দিক বরাবর সোজা বেরিয়ে যেতেও কিন্তু কী হচ্ছে, লাইটটা বেঁকে যাচ্ছে, তাই তো, অর্থাৎ লাইটটা এইভাবে ব্যান্ড করে যাচ্ছে। তাহলে এই যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটাকে আমরা কী বলবো, সেই কোণটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ, ঠিক আছে। অর্থাৎ আর সমান হবে কি, এটা আমার আর, তাহলে আর সমান হবে কি প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, ঠিক আছে। তাহলে আশা করি এই দুটো বুঝতে পেরেছো। তাহলে আপাতন কোণ হচ্ছে আই আর প্রতিসরণ কোণ হচ্ছে কি আর।
তাহলে কোণ দুটো আশা করি পরিষ্কার হয়ে গেল। তাহলে দুটি মাধ্যম আছে, ঠিক আছে, দুটি মাধ্যম লাগছে, তির্যকভাবে পড়ছে, ঠিক আছে, সমস্ত কিছু বোঝা গেল। এরপরে আমাদেরকে যে কতগুলো জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ধরো লাইটটা কীভাবে পড়ছে যখন মানে বায়ু মাধ্যম থেকে ঘন মাধ্যমে পড়ছে তখন কী হচ্ছে, তির্যকভাবে বেঁকে যাচ্ছে। কোন দিক থেকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ অবিলম্ব থেকে কাছে সরে আসছে, তাই তো, অর্থাৎ অবিলম্বের দিকে আসছে, লাইটটা অবিলম্বের দিকে আসছে। এবার যদি ঘন মাধ্যম থেকে, অর্থাৎ এটা কি এয়ার, এটা কি ওয়াটার, ঠিক আছে, অর্থাৎ বায়ু মাধ্যম থেকে যখন জল মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ বায়ু মাধ্যমটা কি হালকা মাধ্যম, তাই তো, হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছে তখন কী হচ্ছে, লাইটটা অবিলম্বের দিকে কী হচ্ছে, সরে আসছে, তাই তো। তাহলে এইবার উল্টোটা যদি হয় তাহলে কি হবে, সেটা হবে কি, এটা ধরে নাও অবিলম্ব, তাহলে কি হচ্ছে, এটা ঘন মাধ্যম, অর্থাৎ এটা হচ্ছে ওয়াটার মিডিয়াম বা জল মাধ্যম, আর এটা হচ্ছে কি এয়ার মিডিয়াম, ঠিক আছে, অর্থাৎ বায়ু মাধ্যম। তাহলে এবার যদি এই বরাবর আসে তাহলে কি হবে, ধরো ঘন মাধ্যমে আলোটা পড়লো, পড়ার পরে কী হচ্ছে, আলোটা এইভাবে পড়লো, এইটা হচ্ছে কি আপাতন বিন্দু, ঠিক আছে, যেখানে আলোটা আপাতিত হয়, অর্থাৎ যে বিন্দুতে আপাতিত হয় সেটাকে বলা হয় আপাতন, মানে আপাতিত বিন্দু, ঠিক আছে। তাহলে আপাতন বিন্দুতে পড়লো, আপাতন বিন্দুতে পড়ার পরে কোন দিকে যাবে এবার তোমরা বলো, কমেন্ট করে জানাও, তাহলে কোন দিকে যাবে। আমরা কি দেখলাম, এটা কি হচ্ছে, কাছে সরে আসছে, তাই তো, অবিলম্ব থেকে কাছে সরে আসছে। কখন কাছে সরে আসছে, যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। তাহলে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছে তখন কি হচ্ছে, কাছে সরে আসছে, তাই তো। কার কাছে সরে আসছে, মানে অবিলম্বের কাছে সরে আসছে, তাই তো। তাহলে এবার আমরা দেখতে পাবো যে লঘু মাধ্যম থেকে, মানে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাবে, অর্থাৎ হালকা মাধ্যমে যাবে, তখন কি হবে, এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, অর্থাৎ এইটা দূরে সরে যাবে, অর্থাৎ আই কোণটা আমি যেটা পাবো, অর্থাৎ আর কোণটা যেটা পাবো সেটা হবে কি অনেক বেশি আই কোণের তুলনায়, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, তাহলে তাহলে কি হচ্ছে, যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে তখন কি হচ্ছে, সে রশ্মির মানে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। তো অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে তখন কি হচ্ছে, রশ্মিটা অবিলম্বের কাছে সরে আসছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে। তাহলে এবার আমরা আসবো সূত্র, প্রতিসরণের সূত্র কি, প্রতিসরণের সূত্র, ঠিক আছে। তো প্রতিসরণের সূত্র হচ্ছে কি, প্রতিসরণের সূত্র হচ্ছে, আমরা কি দেখলাম, এটা মাধ্যম, তাই তো, তাহলে এটা হচ্ছে কি বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম থেকে কি হচ্ছে, জল মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে, বায়ু মাধ্যম থেকে আমরা কি যাচ্ছে, জল মাধ্যমে যাচ্ছে, আলোটা তির্যকভাবে আপাতিত হলো, তাহলে তির্যকভাবে পড়তে হলো, তাই তো। তাহলে তির্যকভাবে আপাতিত হচ্ছে কোথায়, এই এই বিন্দুটাতে, তাই তো, এই বিন্দুটাকে আমরা কি বলছি, আপাতন বিন্দু, এটাকে বলছি আমরা কি আপাতন, আপাতন বিন্দু, ঠিক আছে। তো আপাতন বিন্দু হয়ে গেল, তাহলে আমরা কি পেলাম, এটা হচ্ছে আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি, ঠিক আছে। তাহলে আপাতন বিন্দু পেলাম, আপাতিত রশ্মি পেলাম, তাহলে এবার নিশ্চয়ই প্রতিফলিত হবে, তাই তো। তাহলে আমরা এই দিক বরাবর আমরা কি করলাম, এই যে আপাতন বিন্দু আছে সেই বরাবর আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা রেখা টানলাম, সেটাকে কি বলছি আমরা, অভিলম্ব বলছি, তাই তো। তাহলে অভিলম্ব আমরা এঁকে নিলাম, এটা হচ্ছে জলমাধ্যম, ঠিক আছে। তাহলে এই যে অভিলম্বটাই আমি এঁকে নিলাম, তাহলে এইটা যেটা হচ্ছে সেটা কি আপাতিত রশ্মি পেলাম, তাহলে কি হচ্ছে, এই বরাবর প্রতিসৃত হবে, আমরা কি দেখলাম, বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে গেলে কি হবে, অবিলম্বের দিকে সরে আসবে, তাই তো, অর্থাৎ অবিলম্বের দিকে সরে এলো, ঠিক আছে, অবিলম্বের দিকে সরে আসছে, তাহলে ডাইরেকশান চেঞ্জ হচ্ছে, তার মানে কি প্রতিসরণ ঘটছে, তাই তো। তাহলে প্রতিসরণ ঘটলো, তাহলে এই যে ডাইরেকশান, অর্থাৎ এই যে কোণটাকে আমরা কি বলি, আই কোণ, অর্থাৎ মানে আপাতন কোণ, তাই তো। এটা যেটা প্রতিফলিত হলো বা প্রতিসৃত হলো সেটা কি বলছি, প্রতিসৃত কোণটাকে আমরা কি বলছি, আই বলছি, ঠিক আছে, অর্থাৎ আই, এটা আর, তাহলে দুটো কোণ পেয়ে গেলাম আমরা। তাহলে এই যে শর্ত, প্রথম যে প্রথম সূত্রটা বলছে যে এই যে আপাতিত রশ্মি এবং এই যে প্রতিসৃত রশ্মি এবং যে বিন্দুতে আপাতিত হচ্ছে, হ্যাঁ, সেটা কি হচ্ছে, একটা অভিলম্ব যদি আমরা আঁকি তাহলে সেটা কি হবে, সবগুলো একটাই সমতলে থাকবে, অর্থাৎ একটা প্লেনের মধ্যে থাকবে। প্লেন বলতে কি বোঝায়, একটা কাগজ যদি তুমি নাও সেটাতে কি করছো, বিভিন্ন রকমের ধরো একটাতে, এইটা কাগজ ধরে নাও, তাহলে কি হচ্ছে, এইটাতে তুমি এইটাকে পুরোটাই ঘন করে দিলে, ঠিক আছে, এটা হালকা রয়েছে, অর্থাৎ এটাকে কালি দিয়ে ভর্তি করে দিলে, তাহলে সেটা কি হচ্ছে, একটাই তলে থাকছে, তো সেই জন্যই বলছে কি এগুলো সমস্ত কিছু কি হবে, একটাই তলে থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, আলোর প্রতিসরণের প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্র তো বুঝে গেলাম যে একটাই প্লেনে থাকবে, অর্থাৎ একটাই সমতলে থাকবে, তাই তো। তাহলে প্রথম সূত্র কি বলছে, একই সমতলে থাকবে, কোনগুলো একই সমতলে থাকবে, এই তিনটে, আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর যে অভিলম্বটা আছে সেইগুলো কি হচ্ছে, আপাতন বিন্দু যেখানে সৃষ্টি হচ্ছে সেইটা সমস্ত কিছু কি হবে,
মানে এইটা আমাদের কি বিভেদ তল, তাই তো? তাহলে দুই মাধ্যমিক বিভেদ তলের উপর যে অঙ্কিত অভিলম্ব পাবো সেগুলো কী হবে? অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, তাই তো? তাহলে একই সমতলে থাকবে, এগুলো সব একই সমতলে থাকবে। তাহলে দ্বিতীয় সূত্রটা কি বলছে? দ্বিতীয় সূত্র আবিষ্কার করার সময় বিজ্ঞানী স্নেল, ঠিক আছে, বিজ্ঞানী স্নেল একটা পরীক্ষার সাহায্যে উনি প্রমাণ করেছিলেন যে এই যে আপাতন কোণটা, অর্থাৎ আপাতন কোণ এবং প্রতিষ্ঠিত কোণ বা প্রতিসরণ কোণ, এই যে কোণগুলো সবসময় কী থাকে? ধ্রুবক থাকে। অর্থাৎ এদের যে অনুপাত পাবো সেগুলো হচ্ছে ধ্রুবক। অর্থাৎ আমি কোণের মান যাই পরিবর্তন করি না, এদের ক্ষেত্রে মানগুলো আমরা যেটা পাবো সেটাই পাবো কি? একটা ধ্রুবক, ঠিক আছে? অর্থাৎ আমি এইটাকে যদি সাইন প্রকাশ করা হয়, অর্থাৎ সাইনের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে কি পাবো? এইটাকে কোণের সাইনের সাথে যদি প্রকাশ করা হয় তাহলে এইটা হবে কি? এটার ক্ষেত্রে আমরা পাবো কি? সাইন আই পাবো। আর এটার ক্ষেত্রে কি পাবো? সাইন আর, ঠিক আছে? তো বিজ্ঞানী স্নেল এই দুটো আবিষ্কার করেছিলেন, যে বলেছিলেন যে এই যে সাইন আই আর সাইন আর এর যে অনুপাত পাবো সেই অনুপাতটা কি থাকবে? ধ্রুবক থাকবে, সর্বদাই ধ্রুবক থাকবে। অর্থাৎ এই যে মানে আপাতন কোণের যে সাইনটা পাচ্ছি, আপাতন কোণের সাইন, সেইটা কার সাথে সমান হবে? প্রতিসরণ কোণের অনুপাতে, মানে প্রতিসরণ কোণের সাথে কী হবে? ভাগাকারে থাকবে এবং তাদের অনুপাতটা কী হবে? সবসময় ধ্রুবক থাকবে। অর্থাৎ আমি যদি 2 নম্বর সমীকরণটাকে লিখি তাহলে কীভাবে লিখতে পারবো? সেটা হবে কি? সাইন আই বাই সাইন আর সমান হবে কি? ধ্রুবক, ঠিক আছে? ধ্রুবক। এই যে ধ্রুবকটা আছে, ধ্রুবকটাকে অনেক সময় কিসের সাহায্যে প্রকাশ করা হয়? এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। তো এন দিয়ে প্রকাশ করা হয়, আবার মিউ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এই যে ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় প্রতিসরাঙ্ক, ঠিক আছে? প্রতিসরাঙ্ক। তাহলে এটাকে বলছি আমরা প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তাহলে এই যে প্রতিসরাঙ্ক আমরা দেখতে পেলাম কি? একই তো সমতলে থাকবে এবং তাদের সাইনের যে মানে মানগুলো পাবো তাদের অনুপাত কী হবে? সর্বদাই ধ্রুবক হবে। আর ধ্রুবকটাকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করছি? এন বা মিউ দিয়ে প্রকাশ করছি। সেটা হচ্ছে কি? প্রতিসরাঙ্ক। সেটাকে আমরা কি বলছি? প্রতিসরাঙ্ক। এবার প্রতিসরাঙ্ক হওয়ার সময় বিভিন্ন তলের জন্য বা বিভিন্ন মাধ্যমের জন্য প্রতিসরাঙ্ক বিভিন্ন হবে, তাই তো? তাহলে বিভিন্ন মাধ্যমের জন্য যদি প্রতিসরাঙ্ক বিভিন্ন হয় তাহলে এটার ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি? বিভিন্ন মাধ্যমের আলোর স্পিড বিভিন্ন হবে, তাই তো? অর্থাৎ গ্লিসারিনের ক্ষেত্রে আলাদা হবে, কাঁচের ক্ষেত্রে আলাদা হবে, তাই তো? এদের প্রতিসরাঙ্কের উপর ডিপেন্ড করে। অর্থাৎ প্রতিসরাঙ্ক অনেক সময় কিসের সাহায্যে প্রকাশ করা হয়? ভেলোসিটির সাহায্যে প্রকাশ করা হয়, অর্থাৎ বেগের সাথে তুলনা করা হয়। তো বেগের সাথে যখন তুলনা করা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এটাকে বেগের সাহায্যে প্রকাশ করি তাহলে কি পাবো আমরা? দেখো, তাহলে এটা হচ্ছে কি? আমরা যদি এই যে আপাতিত রশ্মি, এই রশ্মিটা যদি মানে v1 ধরে নিই, আর প্রতিসৃত রশ্মির বেগটাকে যদি, প্রতিসৃত রশ্মির বেগটা কী হবে? কমবে না বাড়বে? তাহলে এটা নিশ্চয়ই কমবে, তাই তো? তাহলে v2টা অনেকটাই কম, তাহলে v1-এর তুলনায় v2টা কম, তাই তো? কেন আমরা কম হচ্ছে? কারণ এটা কি হচ্ছে? বায়ু মাধ্যমে থাকছে। বায়ু মাধ্যমে কী হচ্ছে? লাইটটা বেশি স্পিডে যাচ্ছে, আমরা একটু আগে বললাম সমস্ত কিছু। তাহলে লাইটটা কী হচ্ছে? স্পিডটা বেশি হচ্ছে, তাহলে ওর বেগটা বেশি হচ্ছে। যখন এসে ঘন মাধ্যমে আসছে তখন কী হচ্ছে? মলিকিউলসগুলো, অর্থাৎ অণুগুলো কী হচ্ছে? অণুগুলো থাকার কারণে ও মানে ফাঁকা জায়গা পাচ্ছে না, যে জায়গা দিয়ে সে স্পিডে বেরিয়ে যেতে পারবে, তাই তো? তাহলে স্পিডে বেরিয়ে যেতে না পারলে পরে কী হবে? তার বেগটা নিশ্চয়ই কম হবে, কারণ সে ধাক্কাধাক্কি হয়ে বেরোচ্ছে, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে v1টা ম্যাক্সিমাম v2-র থেকে, তাই তো? এটা যদি উল্টো হয়ে যায় বা জলমাধ্যম থেকে বায়ু মাধ্যমে যায় তাহলে কোনটা বেশি হবে? জলমাধ্যম থেকে বায়ু মাধ্যমে গেলে কী হবে? সেম একই হবে। তার মানে কি? v2টা কম হয়ে যাবে, তাই তো? v2টা বেশি হবে, মানে v1টা বেশি হয়ে যাবে, একই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য মাধ্যমে কী হচ্ছে? লাইটের স্পিডটা ফাস্ট হচ্ছে, অর্থাৎ দ্রুত হচ্ছে, তাই তো? তাহলে এই যে প্রতিসরাঙ্ক একটা নিয়ম আছে। প্রতিসরাঙ্ক হচ্ছে এটাকে আমরা সব মানে 1 মিউ 2 দিয়ে এরকমভাবে বা 2 মিউ 1 এটার সাহায্যে প্রকাশ করি। অর্থাৎ এই যে 1 মিউ 2 বা 2 মিউ 1 এই দুটোর মানে হচ্ছে কি? তুমি কোন মাধ্যমে, অর্থাৎ কার সাপেক্ষে কোন মাধ্যমে যাচ্ছ সেইটাকে প্রকাশ করবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এমনি সাধারণ ভাষায় দেখি তাহলে কি দেখতে পাবো? যে আমরা এই যে কী করছি? বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে যাচ্ছি, তাই তো? তাহলে এই যে মিউটা পাবো, মিউটা কার সাপেক্ষে পাবো সেইটা নির্দেশ করবে কি? এই যে 1 মিউ 2 বা 2 মিউ 1, ঠিক আছে? অর্থাৎ 1 এখানে যেটা লিখেছি সেটা মানে হচ্ছে কি? প্রথম মাধ্যম, ঠিক আছে? আর 2 যেটা লিখেছি সেটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। তাহলে এইটা যেটা পাচ্ছি 1 মিউ 2, এটা যদি আমরা বলি তাহলে কার মাধ্যম থেকে কার মাধ্যম হবে? এক্ষেত্রে আমরা হবে প্রথম মাধ্যম যেটা আছে সেইটা প্রথম মাধ্যমের সাপেক্ষে কী হচ্ছে? দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটাকে বলা যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি বলে, তোমাদের প্রশ্নতে হয়তো থাকবে কি? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দেবে, তখন কি করবে? এই যে জিনিসটা রয়েছে এটা কি হবে? এইটা হয়ে যাবে তখন
যদি আমরা এমনি গাণিতিক ভাষায় লিখি তাহলে এটা হয়ে যাবে μ2, মানে এই জায়গাটায় যেটা থাকবে সেটাকে তুমি কী করবে উপরে বসাবা, ঠিক আছে, μ2 বাই μ1। তাহলে এটা কী পেলাম, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাই তো। তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার মানে কি এটা কী হবে, এটা হবে কি দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে মানে তাহলে এটা কী হবে দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা হবে কি দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এটার ক্ষেত্রে কী হবে μ2 মানে μ1 বাই μ2, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কী পাচ্ছি μ1 বাই μ2 পাচ্ছি। এটা কি হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। যখন বলবে তোমার প্রশ্নতে তখন কী হবে, এটাকে অনেক সময় বেগের সাহায্যে প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে বেগটা রয়েছে, বেগটাকে যদি আমি ধরিয়ে নিই তাহলে এই যে মিউটা আছে, মিউটা সমান হচ্ছে কি v2, ঠিক আছে, আর μ1টা হচ্ছে কি v1। তো এবার প্রশ্ন হচ্ছে যদি এই যে আয়ের মানটা যদি পরিবর্তন হয়, ধরে নাও এটা প্রথমে আছে তারপরে কী হলো পরিবর্তন হয়ে কী হয়ে গেল, পরিবর্তন হয়ে এই জায়গাটায় আবার আপাতিত হচ্ছে, তাহলে পরিবর্তন হয়ে যে যেটা হচ্ছে সেইটা কী হবে, যদি আইকনের মান বারবার পরিবর্তন হয় তাহলে কী হবে, প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যম, দ্বিতীয় মাধ্যম থেকে আবার প্রথম মাধ্যমে যখন দিয়ে আসে তাহলে কী হবে সাইনের মানটা, তখন সেই সাইনের মানটা যেটা পাবো আমরা, ধরে নাও এটার ক্ষেত্রে আমরা যেটা পেলাম এইটার ক্ষেত্রে আমরা অন্যটা পেলাম, ঠিক আছে। অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা যেটা পাচ্ছি সেটা আমরা অন্য পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটাকে যদি আমরা আয়ন দিই, এটাকে আয়ন আর এটাকে যদি আরন দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে প্রতিসরণ কোণ যেটা পাচ্ছি সেটা আরন পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা কি হবে, সাইন আই বাই সাইন আর সমান পাবো কি সাইন আয়ন বাই সাইন আরন, ঠিক আছে, এটা আরন ধরে নিয়েছি। তাহলে এই যে অনুপাতগুলো পাচ্ছি সেগুলো কী হবে সর্বদাই ধ্রুবক হবে, অর্থাৎ এই যে কোণের মানটা তুমি যাই নাও না কেন তাদের মানটা কী হবে ধ্রুবক হবে। এই ধ্রুবকটাকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করি, মানে মিমের সাহায্যে প্রকাশ করি, সেটাকে কী বলছি আমরা প্রতিসরাঙ্ক বলছি, ঠিক আছে। তো প্রতিসরাঙ্ক আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা কি দেখতে পেলাম যে একটা মাধ্যম অর্থাৎ বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে যাচ্ছে যখন, তখনই আমার কী হচ্ছে প্রতিসরণ ঘটছে, তাই তো। এরপরে ধরে নাও কি যদি একটা মানে ডুবুরিটা কী করে জলে সাঁতার কাটে, তাই তো, জলে অনেক কিছুই করে। তো ডুবুরি একটা জলের মধ্যে রয়েছে, সেই ডুবুরি কী হচ্ছে, এটা ধরে নাও ডুবুরির এটা চোখ, ঠিক আছে, এটা ধরে নাও মানুষ। তো এই জায়গাটায় ও পাখিটা আছে, ঠিক আছে, একটা পাখি রয়েছে। তাহলে এই পাখিটাকে সে দেখবে কি করে, আমাদের চোখ কী করে সোজাসুজি লাইটটাকে বেশি করে প্রকাশ, মানে সোজা লাইট, মানে চোখ আমাদেরকে কী করে, আমরা চোখের সাহায্যে কী দেখতে পাই সবসময় সোজা লাইট দেখতে পাই, তাই তো। তাহলে এক্ষেত্রে যখন আমরা দেখছি কি পাখিটা কী হচ্ছে, পাখিটা এই জায়গা বরাবর যাচ্ছে, অর্থাৎ এটা যদি আমার জলমাধ্যম হয়, এটা জল, এটা হচ্ছে কি বায়ু মাধ্যম, ঠিক আছে। এরপরে তোমাদের প্রশ্ন আসতে পারে যে পাখিটাকে কি সোজাসুজিভাবে দেখতে পাবে, অর্থাৎ এটার ক্ষেত্রে কী হচ্ছে ডুবুরি এখানে আছে, পাখিটা এই জায়গাটায় আছে, তাহলে সোজাসুজি কি দেখতে পাবে পাখিটাকে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা মানে বায়ু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছে তখন কী হচ্ছে ডাইরেকশান, মানে যে ডাইরেকশানটা রয়েছে লাইটের যে ডাইরেকশানটা কী হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো, অর্থাৎ অবিলম্বের কাছে যাচ্ছে। যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, যখন ঘন মাধ্যমে থাকবে তখন কী হবে সেটা এই যে অবিলম্বের দিকে সরে যাবে, তাহলে নিশ্চয়ই এটা এদিক বরাবর যাবে, তাই তো। তাহলে এই যে লাইটটা এলো আপাতিত হলো, তাহলে প্রতিসৃত হবে কোন দিক দিয়ে, তাহলে এই দিক দিয়ে, অর্থাৎ অবিলম্বের কাছাকাছি দিয়ে। তাহলে এই যে ডুবুরি কী করবে এই জায়গাটায় যখন আসবে, মানে এই জায়গাটায় এলো, তাহলে এই যে পাখিটাকে দেখবে কি করে এই রকম জায়গায় দেখবে, অর্থাৎ পাখিটার অবস্থান এই জায়গাটাই ছিল, সে কীভাবে কোথায় দেখবে পাখিটাকে এই জায়গাটায় দেখবে, ঠিক আছে। অর্থাৎ এই যে যেটা মানে ইমেজটা পাচ্ছি সেই ইমেজটা কি হচ্ছে, এইটা হচ্ছে তার রিয়েল ইমেজ, ঠিক আছে, এটা হচ্ছে কি তার রিয়েল ইমেজ। তাহলে এটা যদি রিয়েল ইমেজ হয় তাহলে এটা কী হবে নিশ্চয়ই তার নকল ইমেজ, তাই তো। তাহলে আমরা যেটা জল থেকে দেখতে পাচ্ছি সেটা কী হচ্ছে নকল ইমেজ দেখতে পাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের চোখ কী হয় সর্বদাই সোজা আলোকে গ্রহণ করে, তাই তো। তার জন্যই আমরা কি দেখতে পাচ্ছি পাখিটা মনে হচ্ছে এই জায়গাটায় অবস্থান করছে। তাহলে বুঝতে পারলে কেন আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে কি প্রতিসরণের জন্য। প্রতিসরণ যদি না থাকতো তাহলে কী হতো, অর্থাৎ মিডিয়াম যদি চেঞ্জ না হতো তাহলে সেটার ক্ষেত্রে আমাদের যে এই যে অবস্থান অর্থাৎ রিয়েল ইমেজ সেটা আমরা কী দেখতে পেতাম রিয়েলি দেখতে পেতাম, অর্থাৎ মাধ্যমে যদি পরিবর্তন না হতো তাহলে, ঠিক আছে। তো এইটা যেটা আমি দেখতে পাচ্ছি কি বায়ু মাধ্যম আর এটা হচ্ছে কি জলমাধ্যম, ঠিক আছে। তাহলে জলমাধ্যম এবং বায়ু মাধ্যমে থেকে এইরকমভাবে রিফ্লেক্ট হচ্ছে। তো এবার মানে তোমাদের মনে বোধহয় প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি দেখলাম বায়ু মাধ্যম থেকে এটা ধরো জলমাধ্যম বা কাঁচ মাধ্যম, ঠিক আছে। তাহলে লাইটটা পড়ার পরে কী হচ্ছে আমরা কি দেখলাম, যখন লাইটটা পড়ছে তখন কি হচ্ছে
সে অবিলম্বের কাছে সরে আসছে, তাই তো? অবিলম্বের কাছে সরে আসছে, সবসময় মনে রাখবে অবিলম্বের কাছে সরে আসবে যখন সে বায়ু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে। এবং ঘন মাধ্যম থেকে যখন বায়ু মাধ্যমে যখন যখন যাবে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, তখন কী হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই দুটো জিনিস মনে রাখবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা কি হচ্ছে? এই দিক বরাবর কী হলো? প্রতিষ্ঠিত হলো। তাহলে এই দিক বরাবর যখন প্রতিষ্ঠিত হলো, প্রতিষ্ঠিত হওয়ার পরে এইখানে আমি কী পাবো? এখানে অবিলম্ব পাবো। এবার লাইটটা কোথায় যাবে? এবার লাইটটা হচ্ছে, এবার দেখো এটাতে কী হলো? বায়ু মাধ্যম এলো, বায়ু মাধ্যম অর্থাৎ হালকা মিডিয়াম চলে এলো। এবার হালকা মিডিয়াম থেকে আমরা কী বললাম? সে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তার মানে কি? লাইটটা যেটা পাবো সেটা হবে কি? এইটা এই দিক বরাবর সরে যাবে। তাহলে এই যে এইটা আইকন, এইটা ধরে নাও যে ইকোন, ঠিক আছে? এটাকে বলা হয় ইমার্জেন্ট পাথ, ঠিক আছে? অর্থাৎ যেটা পাবো সেটাই হচ্ছে কি? ইমার্জেন্ট অ্যাঙ্গেল, ইমার্জেন্ট অ্যাঙ্গেল। তাহলে এই যে ইমার্জেন্ট অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কি? এই যে আইকনে মানে আই যেটা রয়েছে সেটার সাথে কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এই আয়ের সাথে কি হচ্ছে? ইটা সমান হচ্ছে, অর্থাৎ আই সমান ই, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে এরপরে আমরা দেখব যে এই যে মিউটাকে আমরা কী বলি? মিউটাকে অনেক সময় আমরা বলি কি? প্রতিসরাঙ্ক, তাই তো? অর্থাৎ এটাকে আমরা বেগের সাহায্যে প্রকাশ করতে পারি। তাহলে এই যে রাতের আকাশে নক্ষত্র কেন ঝিলিমিলি করছে, সেগুলো আমরা বলতে পারি যে এটা কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে আলোর প্রতিসরণের জন্য, তাই তো? আলোর প্রতিসরণ যদি না হতো, অর্থাৎ মাধ্যমের যদি মিডিয়ামের যদি পরিবর্তন না হতো, অর্থাৎ ঘনত্বের পরিবর্তন না হলে পরে মিডিয়ামের ক্ষেত্রে কী দেখতে পেলাম? ঘনত্বের পরিবর্তন যদি না হতো, এটা আমি কাঁচ লিখে দিই, তাহলে মিডিয়ামের যদি পরিবর্তন না হতো তাহলে কী হতো? আলোর পথ পরিবর্তন হতো না। তাহলে সেটাকে ক্ষেত্রে আমরা কী দেখতে পেতাম? সোজাসুজি পথ বরাবর সে আসা যাওয়া করতো, তাই তো? তাহলে সোজাসুজি পথ বরাবর আসা যাওয়া করলে পরে সেটার ক্ষেত্রে আমরা আলোটাকে সোজাই দেখতে পেতাম, তাই তো? লাইটের কোনো ডাইরেকশান চেঞ্জ হতো না। তাহলে ডাইরেকশান যখনই চেঞ্জ হচ্ছে তখন তার কী ঘটছে? প্রতিসরণ ঘটছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রতিসরণ কখন ঘটছে। তাহলে এই যে মিউটাকে আমরা ইংরেজিতে কী বলি? মিউটাকে আমরা ইংরেজিতে বলি রিফ্লেকটিভ ইন্ডেক্স, ঠিক আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে অনেক সময় মানে এই যে ইংলিশ টার্মগুলো মনে রাখবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখে নিলাম কি? আলোর প্রতিসরণ কীভাবে ঘটছে, অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে পরে কী হচ্ছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে ভিডিওতে আমরা আরও ডিটেলসে আলোচনা করব প্রিজম, তারপরে কাঁচের স্ল্যাব, এই সমস্ত জিনিসগুলো নিয়ে। তো থ্যাংক ইউ।